করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। देखिए, हिंदुस्तान की डेमोक्रेसी की हालत देखिए। 300 एमपीज इलेक्शन कमीशन से मिलना चाहते हैं और कहते हैं कि हम डेलीगेशन लेके आएंगे, हम आपको एक डॉक्यूमेंट देना चाहते हैं। इलेक्शन कमीशन कहता है नहीं, 300 एमपीज नहीं आ सकते हैं। तो यही हालत है, क्योंकि डरते हैं। 300 एमपीज आ गए और वहाँ पे सच्चाई निकल आई और हमने उनको थोड़ा जो उनके काम की सच्चाई है दिखा दी। दैट इज व्हाई वहाँ तो पैदाइश नेता होते हैं, वो लोकतंत्र को कहाँ विश्वास करेंगे। जो एक परिवार ही सब कुछ होता है वो लोकतांत्रिक हो ही नहीं सकता है। इसलिए मूलभूत उनके सोच में डेमोक्रेसी का बारे में कोई विश्वास ही नहीं है। ये लोग, एक आदमी पैदा से ही वो मालिक सोचते हैं अपने आप को, देश और पार्टी को पूरा ठोपता है वो। ऐसा कोई हो सकता है कि आप पार्लियामेंट्री डेमोक्रेसी में आपका बोलचाल, आपका काम, आपका ओवरऑल जो आपका विश्वसनीय जो आप प्राप्त कर सकते हैं, तभी आप नेता बनना चाहिए। पैदा होते ही वो नेता समझते हैं अपने आप को और देश का मालिक समझते हैं, वो कहाँ डेमोक्रेसी और कहाँ संस्थाएं को वो वैल्यू करेंगे। हम लोग चर्चा करेंगे, वो आए न आए हमारे लोग बोलेंगे। कुछ सांसद जो विपक्ष के हैं उन्होंने भी सहमति जताई थी कि নির্বাচন কমিশনকে একেবারে চোখ রাঙানি নির্বাচন কমিশনের লাল চোখ বিরোধী দলগুলি, এবং আজকের 300 নাকি সাংসদ নিয়ে নির্বাচন কমিশনে যেতে যাচ্ছিলেন, সেই সংসদ চত্বর থেকে বেরোনোর পরেই তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় দিল্লি পুলিশের পক্ষ থেকে। এবং তা অবশেষে তাদের যে বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি ছিল কমিশনের অফিসে, শেষ পর্যন্ত সেই অবধি গেল না, তার অনেক আগেই সেখানে তাদের দমে যেতে হলো। এবং যারা লম্পঝম্প করছিলেন, যারা বাড়াবাড়ি করছিলেন হাইলাইট হওয়ার জন্য, সেই 29 জন সাংসদ বিশিষ্ট লোকসভায় সেই রাজনৈতিক দল আঞ্চলিক তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু একটা হাইলাইট হওয়ার জন্য নানান ধরনের কৌশল নিচ্ছিলেন, আপনারা দেখছিলেন। কিন্তু অবশেষে সেটা ব্যর্থ হয়। আগেই ব্যর্থ হয়েছে এই যে কর্মসূচিটি আগেই ব্যর্থ হয়েছে। রাহুল গান্ধী বলেছিলেন যে তিনি নাকি বোমা ফাটাচ্ছেন, অ্যাটম বোমা ফাটাতে চলেছেন। তারপরে সেই অ্যাটম বোমা কিন্তু কোনো রকম কোনো অ্যাটম বোমা তো দূরের কথা, একটা বাজি পর্যন্ত ফাটলো না, যার ফলে কিন্তু মানুষ বুঝেই গিয়েছিলেন যে রাহুল গান্ধীর মুখের আর কাজের মধ্যে কতটা তফাৎ রয়েছে। সুতরাং সেই যে রাহুল গান্ধী যে তার যে ফুঁকো আওয়াজ, যেটা যদি বলা যায়, সেই ফুঁকো আওয়াজ নিয়েই কিন্তু কমিশনের দপ্তর ঘেরাও করতে যাওয়ার আগেই তার বেলুন ফেটে গেছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এই রাহুল গান্ধীর সঙ্গে হাত মিলিয়েছে, বা এই ইস্যুতে আপনি দেখবেন রাজ্যের যখন কিছু বিষয় হচ্ছে তখন মমতা ব্যানার্জি বলছেন যে না, স্টেটে কিন্তু যে ক্ষমতায় রয়েছে সেই কিন্তু লড়াই চালাবে, স্টেটে কিন্তু একজোট হওয়া যাবে না, স্টেটে কিন্তু সেই অদিত চৌধুরী আলাদা, অদিত চৌধুরীকে হারানোর জন্য সেই গুজরাট থেকে ইউসুফ পাঠানকে আনতে হচ্ছে, সেই বিভিন্ন কংগ্রেসের যারা জয়ী নেতা রয়েছেন বা কংগ্রেসের যারা জয়ী রয়েছেন তাদেরকে হারানোর জন্য বা রাজ্যে কংগ্রেসকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, সাইনবোর্ড করে দেওয়ার জন্য কিন্তু মমতা ব্যানার্জি যথেষ্ট ভূমিকা পালন করেছেন। যে মমতা ব্যানার্জি রাজ্যে কংগ্রেসকে একেবারে সাইনবোর্ড পরিণত করার জন্য যে ভূমিকা পালন করেছে, তার ঠিক বিপরীত ভূমিকা পালন করেছে দিল্লি রাজনীতির ক্ষেত্রে। দিল্লি রাজনীতির ক্ষেত্রে রাহুলের যে সহযোগিতা অবশ্যই প্রয়োজন হয়ে পড়েছে। তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই
রাহুলের সঙ্গে একেবারে নিজের পদ পরিবর্তন করে লোকসভার বিরোধী দলনেতা হয়ে তৃণমূলের সেই লোকসভার প্রকৃত বিরোধী দলনেতা যে রাহুল গান্ধী তার কাছে তার দ্বারস্থ হয়েছে, সেখানে তার সঙ্গে সলা পরামর্শ করে এই কমিশন ঘেরাও কর্মসূচি নিলেন। আমি তো ভেবেছিলাম হয়তো নির্বাচন কমিশনের যে ঘেরাও দপ্তরে যে রাহুলের পাশাপাশি অভিষেককে দেখা যাবে, কিন্তু তার কোনো উচ্চবাচ্যই রইল না, তার কোনো ছবিই রইল না। সেই কবে দেখা গিয়েছিল যে 100 দিনের কাজের টাকা চাইতে নাকি, মনরেগার টাকা চাইতে নাকি দিল্লি দপ্তরে গিয়েছিলেন, সেখানে পঞ্চায়েত দপ্তরে ঘেরাও করতে গিয়ে সাময়িক গ্রেপ্তারও হয়েছিলেন। তারপর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ভেবেছিলাম যে এই কিছুদিনে যে দিল্লিতে যে ভূমিকায় দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন ভূমিকায় আবির্ভূত হবে এই 11 তারিখে। আমি অন্ততপক্ষে দেখার অপেক্ষায় ছিলাম যে ডায়মন্ড হারবারের সাংসদ কি ভূমিকা পালন করেন এই দিন, কিন্তু তার ছায়া পর্যন্ত দেখা গেল না। অবশেষে কি জানা গেল, কলকাতায় তিনি বিভিন্ন জেলা ওয়ার্ডে মিটিং করছেন, আজকের একটি জেলাকে নিয়ে বৈঠক করছেন এবং প্রতিদিন নাকি বিভিন্ন জেলা নিয়ে নাকি বৈঠক করবেন এই নির্বাচনের আগে। জানি না কি বৈঠকে কি উঠে আসবে। নিশ্চিতভাবে এই এসআইআর যে চালু হবে, সেই এসআইআরে বিএলও কারা কারা রয়েছে, কারা তৃণমূলপন্থী আর কারা তৃণমূলপন্থী নয়, এটা তারা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটা বসে নামপত্র তাদের সব বিষয় আশয় নিয়ে সেগুলোকে সরকারি আধিকারিকদের ARO এদের এই সমস্ত ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে তারা সেগুলোকে সরানোর হয়তো চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবং সেই এসআইআরকে সে কারণেই একটা বিলম্বিত করার জন্য একটা নানানভাবে একটা কৌশল নেওয়া হচ্ছে। তারা সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন, কিন্তু মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে গেলেও একেবারে সেরম কোনো কার্যকারিতা হয়নি, সেরম কোনো ফল পাওয়া যায়নি। ফলত নির্বাচন কমিশন সেটা নিয়ে কিন্তু একেবারে একটা সেটা নির্বাচন কমিশন এবং যেন একটা বিরোধীদের মধ্যে একটা সংঘাত চরমে এসে গেছে। এর মধ্যে কিন্তু একটা যে কর্মসূচি সেটা নেওয়া হয়েছে সেটাতে কিন্তু একটা ব্যাপক আলোড়ন ফেলেছে সেটা বলা যাবে না, কিন্তু একটা কিছুটা হলেও দিল্লির বুকে ইন্ডিয়া জোট তারা কিন্তু একটা প্রভাব ফেলতে পেরেছে, এটুকু বলা যায়। কিন্তু সেই যে প্রভাব ফেলাটা বা তাদের এই যে প্রভাব কতটা নির্বাচনের বাক্সে কাজে আসবে সেটা সময় বলবে। কিন্তু তার আগে যে এসআইআরকে এত ভয় কিসের সেটা আমাদের অন্তত জানা নেই। সেই এসআইআরকে ভয় পেয়ে এই যে এত লম্পঝম্প যে করা হচ্ছে, এত কিছু যে করা হচ্ছে, এটার পিছনে মূল উদ্দেশ্যটা কি ছিল, এটার পিছনে মূল কারণটা কি, সেটাই আমি আপনাদেরকে একটু খোলসা করার চেষ্টা করব। যেখানে নির্বাচন কমিশন আপনারা জানেন যে ইতিমধ্যেই বিহার নির্বাচন আর কিছুদিন আগে, কয়েক মাস পরেই রয়েছে, তার আগে এসআইআর চালু করে দিয়েছেন। এসআইআর এর ফলে কিন্তু বহু ভোটারের নাম বাদ গেছে। এই যে ভোটারের নাম বাদ যাওয়ার ফলে যেটা হয়েছে, সেই মানে বেশ কিছু মৃত ভোটার, বেশ কিছু ভুয়ো ভোটার, একই লোকের নাম ডবল জায়গায় রয়েছে, সেই লোকের নাম বাদ গেছে এবং অনেকে নিখোঁজই রয়েছে, তাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন প্রায় মাসখানেক সময়ও দিয়েছেন যে কোনো রাজনৈতিক দল যাদের নাম ভোটার লিস্টে বাদ দেওয়ার কথা ভাবছেন, যাদের অস্তিত্ব নেই, যারা নিখোঁজ, সেই সমস্ত লোকদের ধরে আনুন, যেন সেই সমস্ত লোকদের খুঁজে আনুন আপনারা, আমরা তাহলে তার নামটা খসড়া তালিকায় তুলব। 2025 যে বিহার ইলেকশন রয়েছে, বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে তারা যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশন করবেন বলে একটা জানিয়েছেন। যদিও অনেকের মন্তব্য যে ঘুরিয়ে ফিরিয়ে এসআইআর এর ফলেই তারা এনআরসি চালু করতে চাইছে, তারা সিএ চালু করতে চাইছে। আসলে নির্বাচন কমিশন কেন্দ্রীয় দলের ছত্রছায়ায় রয়েছে, সেই কেন্দ্রীয় দলের ছত্রছায়া থেকে অমিত শাহ নাকি দপ্তরে ছিলেন, সেই কারণেই নাকি সেই নির্বাচন কমিশন অমিত শাহের হয়ে কথা বিজেপির হয়ে সব কিছু শুনছেন, এই জন্য এই বিজেপির হয়ে কাজ করছে। যদি সেটা কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করেই থাকে, যদি তারা তারা যদিও স্বতন্ত্র একটা নিরপেক্ষ সংস্থা, তারা কোনো যদি রাজনৈতিক দলের হয়ে কাজ করে, আপনারা তো আদালতে গেছেন, সুপ্রিম কোর্টও কি কোনো দলের হয়ে কাজ করছে? আপনাদের কাছে কি তেমন কোনো খবর রয়েছে? সুপ্রিম কোর্টের অবজারভেশনে এই এসআইআরটি হচ্ছে এবং কোথাও কোনোভাবে এই এসআইআর স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত দেয়নি। সুপ্রিম কোর্ট বেশ কিছু গাইডলাইন বেঁধে দেওয়ার চেষ্টা করছে বা বেশ কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশনকে, যেটা তাদের মধ্যে ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডকে সেই তালিকায় সামিল করছে, যেখানে 11টি ডকুমেন্ট
যে নিবিড় সংশোধন বা এসআইআর, সেই এসআইআর এর ক্ষেত্রে কাজে লাগানো যায়, সেই ডকুমেন্টগুলির মধ্যে এই 3টি ডকুমেন্ট আরও সামিল করতে বলছেন। যদিও নির্বাচন কমিশন স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে ভোটার কার্ড ভুয়ো রয়েছে বলেই এই এসআইআরটা করা হচ্ছে। ভোটার আপনাদের যদি আমরা ডেমোগ্রাফি দেখাই, যে গত 2002-এর ডেমোগ্রাফির তুলনায় আজকের 2025-এর ডেমোগ্রাফি অনেক পরিবর্তন হয়েছে, জনসংখ্যা অনেক বেড়ে গেছে, ভোটার অনেক বেড়ে গেছে। সেই ভোটার ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন মনে হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু যে আধার কার্ড বলা হচ্ছে, সেই আধার কার্ড অনেক ভুয়ো বের হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আসা অভিনেত্রী পর্যন্ত, বাংলাদেশ থেকে আসা বহু মানুষ তারা কিন্তু নকল ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে ইতিমধ্যেই আমাদের বাংলাতেই নজির এসছে যে তারা কিন্তু একেবারে রীতিমতো গেড়ে বসেছিলেন, স্থায়ী নাগরিকত্ব প্রায় নিয়ে নিয়েছিলেন। এই ঘটনার পরে কিন্তু অনেক কিছু সামনে আসছে এবং তার ফলে আমরা জানতে পারছি, আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে এই যে ভোটার নিবিড় সংশোধন, সেই সমীক্ষার মধ্যেই কিন্তু আরও এই ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে আরও বাংলাদেশের সামনে আসবে, আরও মৃত ভোটার সামনে আসবে, আরও কিন্তু সেই নিখোঁজ ভোটার যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অতি কৌশলের সাথে, যে বাংলা বললেই তাদেরকে মারধর করাচ্ছে, বাংলা বললেই তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে, বাংলা বললেই তাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই সমস্ত ভোটারকে বাংলায় ফিরিয়ে এনে তাদের বলা হবে যে এই এতদিন ধরে নিখোঁজ ছিল, আপনারা বলছেন যে নাম থাকছে না, এই ব্যক্তিরা কিন্তু, এই ব্যক্তিদের নাম আপনারা বাদ দিচ্ছেন, এরা তো আমাদেরই ভোটার রয়েছে, তো আমরা বাংলারই ভোটার, এরা তো রয়েছে, এদের আপনারা নাম সামিল করুন এই এসআইআর এর তালিকায়। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পরিযায়ী শ্রমিককে বিভিন্ন লোভ টোপ, বিভিন্ন ধরনের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, তো ডবল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি তো আমরা জানি, সেই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সামনে আনছেন, তাদেরকে বাংলায় এনে তাদের পায়ে কুড়ুল মারছে বলা যায়। সেই নির্বাচন কমিশনের যে একেবারে থুতুনিতে, নির্বাচন কমিশনের একেবারে যে সাঁড়াশি চাপে, নির্বাচন কমিশনের সাঁড়াশি চাপে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা পরিযায়ী শ্রমিকদের কিন্তু একটা কুড়ুল মারার চেষ্টা করেছেন এবং এটা বলাই যায় যে আগামী দিনে কিন্তু এই যে বিষয়টি কিন্তু একেবারে আরও পরিষ্কার হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক উদ্দেশ্যটা ঠিক কোন জায়গায় রয়েছে। এই জায়গা থেকে আমরা বেশ কিছু তথ্য আপনাদের সামনে জানাচ্ছি। যেখানে এই এসআইআর হলে বিহারের মতো বাংলাতেও কিন্তু একটা ব্যাপক পরিমাণের ভোটার সংখ্যা বাদ যেতে চলেছে, বিশেষ করে মৃত ভোটার সংখ্যা এত বেরোবে এবং নিখোঁজ ভোটার সংখ্যা বেশ কিছু বেরোবে, পাশাপাশি কিন্তু যাদের অস্তিত্ব নেই, ডবল জায়গায় নাম, এই সমস্ত ভোটার ভুরি বেরোবে, এটা একেবারে বলাই যায়। ইতিমধ্যেই এসআইআর এ 2002-এর তালিকা বের করে দেওয়া হচ্ছে, আমরা বেশ কিছু খুঁটিনাটি করে দেখেছি, বিভিন্ন রাজনীতি দল দেখেছে, যেখানে 2025 ভোটার তালিকার সাথে 2022 ভোটার তালিকা অনেকের বয়স 40 পেরিয়ে গেলেও সেই 2002-এর তালিকায় তাদের নাম নেই। তাহলে সেই সমস্ত ভোটারগুলো কিভাবে এলো? এই সমস্ত ভোটারগুলো কি পরিযায়ীর মতো, পাখির মতো একেবারে উড়ে এসে জুড়ে বসলো? সেই বিষয়গুলো যেমন খতিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই অনেকের ক্ষেত্রে অনেক রকম মিস্টেক হয়ে থাকতেই পারে, আমরা বেশ কিছু লোকজনকে জানি তারা দীর্ঘদিন ধরে এখানে নাগরিক, কিন্তু বিভিন্ন কারণে তারা এখানে সেই 2002-এর সময় ভোটার হতে পারেনি, তারপরে অবশ্য হয়েছে, তাদের বয়স এখন 70-80ও হয়ে গেছে, বিভিন্ন কারণে, নেগলিজেন্সির কারণে, বিভিন্ন কারণে তারা ভোটার হতে পারেনি। তারা যদি নির্দিষ্ট প্রমাণপত্র দিতে পারে, তাদের বাপদাদাদের নাম যদি ভোটার তালিকায় থেকে থাকে, তারাও অবশ্য এইখানে কিন্তু তারা এই ভোটার তালিকায়, তাদের এই নির্বাচন কমিশনের তালিকায়, এই এসআইআর এর তালিকায়, এই ভোটার লিস্টের তালিকায় তাদের নাম সামিল হতে আবশ্যক। কিন্তু যারা কোনো রকম কোনো নথি দেখাতে পারেনি, তাদের বাপদাদাদের তারা সাজিয়ে নিয়ে কোনোভাবে ভোটার হয়েছিলেন, তারা কোনোভাবে তারা নিজেদের এখানে গেড়ে বসে একটা যে ভারতীয়দের যে একটা চাকরি ধ্বংস করার চেষ্টা করেছেন, ভারতীয়দের পেটে লাথি মারার চেষ্টা করেছেন, ভারতীয়দের খাবারে ভাগ বসিয়েছেন, সেই দিনটা কিন্তু এবার বন্ধ হওয়ার পালা হয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বার্থ একটাই দেখছেন যে তার কুর্সি কিভাবে রক্ষা হয়, তার কুর্সি রক্ষা করার জন্য কিন্তু সেই ভোটার সংখ্যাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই ভোটার সংখ্যা যদি না থাকে, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মার্জিন আসছে, যে আসন আসছে, সেটা হয়তো বিশেষ করে এই সংখ্যালঘু এলাকায় বা অনেক এলাকায় সেই মার্জিনটা কিন্তু অনেক নিচে নেমে যাবে, এটা বলাই বাহুল্য। সেই কারণে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা এইভাবে বিভিন্ন আন্দোলনের নেত্রী বলে থাকেন নিজেকে, এই কমিশনের বিরুদ্ধে, একটা অটোনোমাস বডির বিরুদ্ধে, বলতে গেলে একটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও কিন্তু একটা আন্দোলন তিনি বের করছেন ঘুরপথে।
সুতরাং এই আন্দোলন লম্পঝম্প কতদিনে শেষ হবে সেটা অবশ্যই বলে দেওয়া হবে। এই লম্পঝম্পটা শেষ হবে দেখবেন নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিতে। আর সেই বিষয়ে যদি আমি আসি, আজকের মনোজ পান্থ আজকের একটা যে নির্বাচন কমিশন কিন্তু একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মনোজ পান্থকে, যিনি পশ্চিমবঙ্গের তিনি মুখ্য সচিব, সেই মনোজ পান্থকে কিন্তু একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন নির্বাচন কমিশন। আজ অর্থাৎ সোমবার বিকেল 3টের মধ্যে যে দুজন ইআরও এবং যে দুজন এইআরও সমেত একজন ডেটা এন্ট্রি অপারেটর, এই পাঁচজনের পাসওয়ার্ড শেয়ার শুধু নয়, সেই পাসওয়ার্ড থেকে ভুয়ো ভোটার এন্ট্রি হওয়া, এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত খারাপ কার্যকলাপের জন্য তাদেরকে শুধু সাসপেন্ড নয়, তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন নির্বাচন কমিশন। আর সেটাই স্বাভাবিক, সেইটা নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় গোসা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখন তো নির্বাচনই আসেনি, তাহলে নির্বাচন কমিশন সেই ক্ষমতা কিভাবে প্রয়োগ করছেন। এখন রাজ্য সরকার যে ব্যবস্থা নেবে সেটাই শেষ কথা। এখন কিন্তু সেই নির্বাচন কমিশন কিন্তু একটা নির্বাচন কমিশনের উপর ব্যাপকভাবে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নির্বাচন কমিশনের উপর তোপ দেওয়ার ফলে কিন্তু একটা কোথাও কি নির্বাচন কমিশন এখানে কিন্তু আটঘাট বেঁধে নামতে চাইছে। সেই যে পাঁচজন যে নির্বাচনী আধিকারিক রয়েছে তাদের বিরুদ্ধে যে শাস্তির খাঁড়া বেঁধে দিয়েছিলেন নির্বাচন কমিশন, সেটা মনোজ পান্থ মুখ্য সচিব তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত এফআইআর দায়ের করলেন না? কেনই আজকের শুধুমাত্র বললেন যে না, তাদের বিরুদ্ধে আমরা অভ্যন্তরীণভাবে আমরা তদন্ত করছি। আমরা ইতিমধ্যেই তাদের অনেককে আমরা সরিয়ে দিয়েছি ভোটারের কাছ থেকে, বাকিদের আর যদি আমরা এদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করি তাহলে কিন্তু বাকিরা ভয় পাবে। বাকিরা কি ভয় পাবে? যারা এই দুর্নীতি করে চলেছে সেই কাজ করতে। সেই জন্য সেই দুর্নীতির কাজ যাতে আটকানো না যায়, সেই দুর্নীতির কাজ যাতে একেবারে সাড়ম্বরে চালিয়ে যাওয়া যায়, সেই কারণেই তাদের একটা মনোবল যাতে না ভেঙে যায়, সেই কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা আমাদের প্রশ্ন, এটা বিরোধীদের প্রশ্ন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে মনোজ পান্থকে যেদিন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যে আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমরা কথোপকথন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেটা আমরা স্থলে স্থলে আপনাদেরকে দেখাচ্ছি, একবার শুনুন। দুজন দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। টিচারদের ব্যাপারেও আপনারা জানেন, যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে। গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন খুব তাড়াতাড়ি চালু হবে। একটু ধৈর্য ধরুন। সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই, কোর্টে চলে যাচ্ছে। ভোটে যায় না, কোর্টে। আর ভোট আসলেই নোট, ভোট আসলেই নোট। তাদের কাছে শিক্ষা নিতে হবে। তুমি আজকে ক্ষমতা আছো, কাল থাকবে না, তখন কোথায় পাবে? না, কাটবে, অধিকার কাটবে, ঠিকানা কাটবে। একবার তোমরা এপিক কাট করো। আমরা কত লড়াই করেছি, আমার এলাকা থেকে মারা গেছে, 21 জেলায় প্রাণ দিয়েছে। আপনি সবার কাছে এপিক কার্ড আছে? তাহলে বলুন, হাজার হাজার কোটি টাকা খরচা করে বলছেন এই ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট তৈরি করবে। একটা ভোটারের নাম যেন বাদ না যায়, এটা মাথায় সবাইকে রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে
নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিথ্যাবাদী যার মিথ্যা লগ্নে জন্ম, তু খিচ মেরি ফটো। তিনি এখানে যা যা বলে গেছেন তার উত্তর দিতে এসেছে। এই অহংকারী গান্ধী দুর্নীতির শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। চাকরি নেই, শিল্প নেই, কৃষক আলু চাষি খতম, ধান চাষি খতম, ৮,২০০ স্কুল বন্ধ, ৬,৮৮৮ শিল্প বন্ধ। ইনি কালকে ঝাড়গ্রামে যা করেছেন প্রাতঃস্মরণীয়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের অপমান ছাড়া অন্য কিছু না। আপনারা দেখেছেন ভিডিও, ওনার ঘরে একটা হলুদ রঙের উত্তরীয় ছিল। ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বানালেন, কতগুলো স্পোর্টস স্টেডিয়াম বানালেন, কতগুলো শিল্প এলো, কত ফ্লাইওভার বানালেন, কতগুলো এয়ারपोर्ट হলো। वहां तो पैदाइश नेता होते हैं, वो लोकतंत्र को कहां विश्वास करेंगे। जो एक परिवार ही सब कुछ होता है वो लोकतांत्रिक हो ही नहीं सकता है। इसलिए मूलभूत उनके सोच में डेमोक्रेसी का बारे में कोई विश्वास ही नहीं है। ये लोग, एक आदमी पैदा से ही वो मालिक सोचते हैं अपने आप को। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন, যেখানে এই যে নির্বাচন কমিশন তাদের এসআইআর বিশেষ নিবিড় সমীক্ষা চালানোর জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছেন, ঠিক সেই সময় কিন্তু বিরোধীরা আটকাতে একেবারে পুরো মরিয়া হয়ে উঠেছে। বিরোধীদের আটকাতে যে মরিয়া হয়ে ওঠা, তার পিছনে মূল উদ্দেশ্যই হলো যে এই এসআইআর যে কোনোভাবে আটকে ভুয়ো ভোটারকে ধরে রাখা, সেই মৃত ভোটারকে ধরে রাখা, সেই নিখোঁজ ভোটারকে ধরে রাখা, অর্থাৎ অবৈধ কাজে একেবারে মাহির হওয়ার জন্যই কিন্তু এই বিরোধীদের এই কাজকর্ম। এটা আগে মানে হচ্ছে এভাবেই সমালোচনা করছে এই কিরেন রিজিজুরা। কিরেন রিজিজু হচ্ছে কেন্দ্রীয় আইনমন্ত্রী ছিলেন আগে, এখন কিন্তু সংসদ মন্ত্রী কিরেন রিজিজু। এই সংসদ মন্ত্রী আজকের যে সাংসদদের যে কর্মসূচি ছিল, সেই সাংসদদের কর্মসূচি নিয়ে টিপ্পনী করেছে, কটাক্ষ করেছেন। কিরেন রিজিজু যেটা বক্তব্য, যে পরিবারবাদ, ভ্রষ্টাচারবাদ যে দল, যে পার্টি রয়েছে, সেই তারা আবার এই নিরপেক্ষতা নিয়ে, তারা আবার এই আন্দোলনে কবে বিশ্বাসী হয়ে গেল। তারা তো এই যে দেশের সংবিধানের বাইরে গিয়ে তারা কথা বলে, তারা এমন কথা বলে, তা পাকিস্তান সেই কথার মজা নেয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম এই রাহুল গান্ধীর কথাকে বড় হেডলাইন করে চালায়। পাকিস্তানের সংবাদ মাধ্যম রাহুল গান্ধীর কথাকে একেবারে কোড আনকোড করে একেবারে কাগজে ছাপে। সেই রাহুল গান্ধীর যে ইন্টারেস্টিং কথাগুলো, দেশ বিরোধী কথাগুলো, সেগুলো পাকিস্তানের কাছে হয়তো গুরুত্বপূর্ণ, পাকিস্তানের কাছে রিয়েল লিডার মনে হতে পারে, কিন্তু ভারতের কাছে তিনি আজ পর্যন্ত আজকের এই ৩০০ জন সাংসদ নিয়ে যে সংসদ চত্বর ঘেরাও যে হুমকি, এর ফলেও কিন্তু রাহুল গান্ধী কোনো রকমের কোনো বড় নেতা তৈরি হতে পারলেন না। অর্থাৎ পাপ্পুই রয়ে গেলেন। পাপ্পু থেকে ঝাপ্পু হতে পারলেন না, পাপ্পু থেকে সুনাগরিক হতে পারলেন না। আমার বয়স এখন ৬০-এর কাছে, এখন আপনার হচ্ছে প্রধানমন্ত্রী, এখনো তার স্বপ্ন দূর হবে না, হোক প্রধানমন্ত্রী স্বপ্ন দেখুক, কিন্তু এই যে
যে রাজ্যে যে দ্বিচারিতা করে রেখেছে, যে সিপিএম এর সঙ্গে ঘর বসাবে না তৃণমূল, যে কংগ্রেসের সঙ্গে ঘর বসাবে না তৃণমূল রাজ্যে, সে আবার দিল্লিতে গিয়ে হাতে হাত ধরে একেবারে একসাথে কাজ করছে। আবার যখন বাসে অসুস্থ হয়ে পড়ছেন মহুয়া মৈত্র, তখন তার শুশ্রূষার ব্যবস্থা করছেন রাহুল গান্ধী। অবশ্য সেটা মানবিকতার দিক থেকে সেটা তিনি করেছেন, কিন্তু এই বেনজির দৃশ্য আমি শুধু দিল্লিতে দেখতে চাই না, আমি এই রাজ্যে কি দেখতে পাবো? যদি কোনোদিন অদিত চৌধুরীরা বা তার দলের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, কোনো তৃণমূল কর্মী বা তৃণমূল নেতা গিয়ে কি তার শুশ্রূষা করবে? সেটা অবশ্য হয় না। কিন্তু কংগ্রেসের অনেককে খুন করা হয়েছে, অভিযোগ আসছে তৃণমূলের বিরুদ্ধে, আবার তৃণমূলের খুন করলে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আসে। এই সমস্ত ঘটনা ঘটে যায় রাজ্যে। রাজ্যের ক্ষেত্রে মানে এক ঘটনার ক্ষেত্রে এক পার্টি, অথচ জায়গা বেসিসে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কর্মসূচি হয়ে থাকে, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। এটা আমি বুঝি না যে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিতে চলবো, আর যদি আমরা ভারতে চাপে পড়ি, আমরা জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা যখন চাপে পড়ি, তখন একত্রিত হয়ে ভাবে আমরা কিন্তু রাষ্ট্রবিরোধী স্লোগানে পর্যন্ত আমরা দিতে কুণ্ঠা বোধ করব না বা কুণ্ঠিত হব না। সুতরাং এই যে লম্পঝম্প করে কমিশনকে লাল চোখ দেখিয়ে কিন্তু কোনো রকম কোনোভাবে লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। অন্তত আগামী দিনে কিন্তু যে এসআইআর প্রক্রিয়া, সে এসআইআর প্রক্রিয়া কিন্তু চালু হতে বাধ্য। আর যদি চালু না করতে দেয়, তার জন্য সেটা বিভিন্ন ঠাডে বাড়ে বিভিন্নভাবে কিন্তু রাষ্ট্রপতি শাসনের দিকে এটা যাচ্ছে বলে আইনজ্ঞরা অন্তত মনে করছে এই বিষয়টি। আইনজ্ঞদের একেবারে সরাসরি দেখতে পাচ্ছে যে কমিশনের মতো একটা অটোনোমাস বডিকে যেভাবে আটকানোর চেষ্টা হচ্ছে, সেখানে কিন্তু যে বিষয়টা দাঁড়াচ্ছে, সেই বিষয়টাকে আটকানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে উঠে পড়ে লেগেছে। ধরুন সামনে বিহার ইলেকশন রয়েছে, বিহার ইলেকশনের পরে পশ্চিমবঙ্গ ইলেকশন রয়েছে, আজকের আবার ডেরেক ওব্রায়েনকে দিয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অর্থাৎ জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে সেই এসআইআর এর বিরুদ্ধে বা এসআইআর এর স্থগিতাদেশ চেয়ে। এসআইআর এর স্থগিতাদেশ তো পাবেই না দুরস্ত, সেই মামলাটি আদতে কতটা টিকবে আমার অন্তত জানা নেই। আর বাংলা বাঙালি বলে থাকে তৃণমূল কংগ্রেস, আর সুপ্রিম কোর্টে যখন মামলা করছে তিনি কি বাংলা বলতে পারেন? এই ডেরেক ওব্রায়েন কি বাংলা বলতে পারেন? ডেরেক ওব্রায়েনকে দিয়ে মামলা করাচ্ছেন আপনার, বাংলা বাঙালি নিয়ে খুব উঠে পড়ে লেগেছেন। ডেরেক ওব্রায়েন কে? ইউসুফ পাঠান কে? আপনার যে সমস্ত যে দুর্গাপুরের যে সাংসদ তিনি কে? শত্রুঘ্ন সিনহা কে? এরা কি বাঙালির একটা আইকন? এদেরকে সামনে রেখে আপনি একটা বাঙালি নিয়ে আন্দোলন করুন তো কই দেখি, মানুষ আপনাকে কিভাবে দেখে আমি দেখতে চাই। সুতরাং এই লম্পঝম্প করে যে কোনো রকমের কোনো কাজ হবে না সেটা স্পষ্ট। তবে তৃণমূল একটা কাজ সন্তর্পণে গোছাচ্ছে, সেই কোন কাজটা তৃণমূল সন্তর্পণে গোছাচ্ছে সেটা নিয়েই আপনাদেরকে হালকা করে আমি আজকে বলে রাখি। যেখানে সবসময় যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এখন নেতৃত্ব দিচ্ছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম হচ্ছে আপনারা দেখবেন যে 2019 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হয়, সেই সময় কিন্তু ব্যাপক হারে একটা পঞ্চায়েত, প্রত্যেকটা পঞ্চায়েত একেবারে সবুজ আবিরে ভরে গিয়েছিল, একটিও পঞ্চায়েত কিন্তু বিরোধীদের হাতে যায়নি। সেখানে দেখা গিয়েছিল যে শুধু সেই মডেলটা আবার সারা ওয়েস্ট বেঙ্গলে কাজ করেছিল। সেই সময় দেখা গিয়েছিল কি না, গোড়া উপড়ে দেওয়া, অর্থাৎ গোড়া উপড়ে দেওয়া বলতে যে গোড়া থেকে যদি না একটা গাছের অঙ্কুরই না গজাতে দেওয়া হয়, সেই গাছটা বড় হবে না, সেই গাছটা কিন্তু ঝামেলা করবে না। সুতরাং সেই গাছটাকে গোড়া থেকেই মেরে দিতে হবে। অর্থাৎ যখন নমিনেশন হচ্ছে, সেই নমিনেশনেই কিন্তু তাদেরকে আটকে দিতে হবে বিরোধীদের। নমিনেশনে যদি আটকে দেওয়া হয় তাহলে কিন্তু তারা কিন্তু আগামী দিনে ভোট প্রক্রিয়া হবে না। আর ভোট প্রক্রিয়া না হলে এটা শুনতে অবশ্যই ভালো লাগবে যে দেখো তৃণমূলের ভয়েতে কিন্তু নমিনেশন হয়নি, তৃণমূলের ভয়েতে কেউ নমিনেশনই দিতে পারছি না, আর ভোট হবে কি করে? বিরাট প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলাম আমরা, কি ভালো কথা। আর সেই বিষয়টা কিন্তু এবারেও কিন্তু একটা হতে চলেছে যে বিএলও যারা বুথ লেভেল অফিসার, অর্থাৎ যে প্রচুর যে বুথ রয়েছে সারা রাজ্য জুড়ে,
সেই বুথগুলি কিন্তু বিএলও সর্বোপরি কর্তা হয়। বিএলওর মাধ্যমে কিন্তু এখানে ডেটা এন্ট্রি হবে, বিএলওর মাধ্যমে অ্যাপের মাধ্যমে এন্ট্রি হবে, এক্সিট হবে। বিএলওই কিন্তু এখন সর্বময়ের কর্তা হয়ে উঠেছে। সেই বিএলওদের কিন্তু রাজ্য যারা আধিকারিক রয়েছেন, যারা নোডাল করেছে নির্বাচন কমিশন, তারা কিন্তু সন্তর্পণে কিন্তু সেই বিএলও পরিবর্তনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। সেটা নিয়ে কিভাবে কি হচ্ছে আমি আগামী দিনে আপনাদেরকে সেই বিশ্লেষণ করব পর্দাফাঁস অনুষ্ঠানে। আজকের এই পর্দাফাঁস অনুষ্ঠানে আপনাদেরকে যে বিষয় নিয়ে জানালাম সেটা আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং নজর রাখবেন অবশ্যই নিউজ ওয়াচের পর্দায়। পরবর্তী পর্দাফাঁস অনুষ্ঠান নিয়ে ফিরছি আগামীকাল ঠিক এই সময়। দেখতে থাকুন, সাথে থাকুন নিউজ ওয়াচ। ধন্যবাদ।